এবং এটা হচ্ছে a sphere is the locus of a point which remains at a constant distance from a fixed point. একটা পয়েন্টের লোকাস পয়েন্ট এমন ভাবে মুভ করে যে একটা ফিক্সড পয়েন্ট থেকে এই পয়েন্টটার ডিসটেন্স সবসময় সমান থাকে, তবে এটা স্পেসের উপর। যদি প্লেনের উপর পয়েন্টে মুভ করে তাহলে সার্কেল হয়ে যায়। ওই পয়েন্টটা মুভ করতেছে স্পেসের মধ্যে পয়েন্ট এমন ভাবে মুভ করে যে একটা ফিক্সড পয়েন্ট থেকে তার ডিসটেন্স সবসময় সমান। তাহলে এই মুভিং পয়েন্টটার যে লোকাসটা, সঞ্চারপথটা, এই সঞ্চারপথটা একটা সারফেস ফর্ম করে। স্লাইড দেখা যাচ্ছে না তো স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতেছো না? না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন আমরা স্ফিয়ার নিয়ে আলোচনা করবো আর কি। স্ফিয়ার একটা ইম্পর্টেন্ট বিষয়। A sphere is the locus of a point which remains at a constant distance from a fixed point. The fixed point is called the center and the constant distance is called the radius of the sphere. তাহলে মুভিং পয়েন্টটা থাকবে এখানে, মুভিং পয়েন্টটা কিন্তু স্পেসের উপর মুভ করবে। আর সার্কেলের ক্ষেত্রে ছিল কি, সার্কেল একটা প্লেনের মধ্যে মুভ করছে, প্লেনের মধ্যে মুভিং পয়েন্টটা ছিল একটা সার্কেল ফর্ম করছে। তাহলে স্ফিয়ার আর সার্কেল দুইটার মধ্যে পার্থক্য হলো যে এটা একটা 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল। তাহলে the equation of a sphere whose center is ABC and radius is R is given by x minus a whole square plus y minus b whole square plus z minus c whole square equal to R square. This is the equation of a sphere. And if the center is origin, that is a equal to 0, b equal to 0, c equal to 0, then the equation becomes x square plus y square plus z square equal to a square. This is the equation of a sphere also with center at the origin having radius a radius বিশিষ্ট। তারপরে the general equation of a sphere is given by x square plus y square plus z square twice ux plus twice vy plus twice wz plus b equal to 0. This is the general equation of a sphere, and its center is minus u minus v minus w, and radius is rotobar of u square plus v square plus w square minus d. তাহলে এগুলি ফর্মুলাগুলি মোটামুটি সার্কেলের মতো সিমিলার। সার্কেলের রেডিয়াস সার্কেলের সেন্টারের মতোই, এখানে ডাইমেনশন একটা বেশি এসে গেছে, যার জন্য ডব্লিউর জন্য আরেকটা জেড এক্সিসের জন্য জেড ডাইমেনশনের জন্য একটু বেশি আসছে আর কি। তাহলে দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ এ sphere. এই জেনারেল ইকুয়েশন অফ স্ফিয়ার থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, the general equation of sphere is such that it is a second degree equation in xyz. The coefficients of x square y square z square are equal always. There are no terms containing yz zx or xy yz zx বিশিষ্ট কোনো টার্ম এখানে থাকতে পারবে না। x স্কয়ার y স্কয়ার z স্কয়ার অবশ্যই থাকতে হবে, প্লাস x এর টার্ম থাকবে, নাও থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু এইগুলি বাস্ট থাকতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার থাকতেই হবে এবং তাদের কোএফিসিয়েন্ট সমান। 5x স্কয়ার 5y স্কয়ার 5z স্কয়ার হতে হবে, মতো 3x স্কয়ার 3y স্কয়ার 3z স্কয়ার হতে হবে। তো এইগুলি কিন্তু আবশ্যকীয় না, থাকলেও থাকতে পারে, নাও না থাকলে অসুবিধা নেই। তাহলে দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ এ স্ফিয়ার। তাহলে আমরা বলতে পারি the general equation of a sphere is a second degree equation in xyz such that the coefficients of x square y square z square are same and there are no xy term, no yz term, no zx term. It is sphere equation. তাহলে এখানে স্ফিয়ার ইকুয়েশন থেকে
সেন্টারটা পাইতে পারি x এর যে কোএফিসিয়েন্ট আছে, x এর যে কোএফিসিয়েন্টের অর্ধেক, দ্যাট ইজ টোয়াইস ইউ হইলে u মাইনাস ইউ, টোয়াইস v আছে মাইনাস v, টোয়াইস w আছে মাইনাস w, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, and radius is u square plus v square plus w square minus d. আচ্ছা, এখন দেখো যে একটা সেকশন অফ এ স্ফিয়ার বাই এ প্লেন। আচ্ছা, একটা প্লেনকে যদি একটা প্লেন যদি একটা স্ফিয়ারকে কাট করে, তাহলে কার্ভ অফ ইন্টারসেকশন অফ একটা সার্কেল, যেমন এখানে ছবিতে দেখো এই একটা সার্কেল, একটা প্লেনে কি করলো, একটা স্ফিয়ারকে কাট করার পরে যে এই লাইনটা হলো intersecting line, curve of intersection, that curve of intersection is the circle. তাহলে দেখো একটা প্লেন আর একটা স্ফিয়ার, তাহলে একটা প্লেন আর স্ফিয়ার দুটি পাশাপাশি লিখি, একটা স্ফিয়ার আর প্লেন দুইটা ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা সার্কেল বুঝবো। হ্যাঁ, একটা স্ফিয়ার আর প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা সার্কেল বুঝবো, এই দুইটা ইকুয়েশন একটা সার্কেল বুঝবো। অর্থাৎ that circle is the curve of intersection of this surface and this surface. এখানে দুইটা হচ্ছে সলিড ফিগার, এটা একটা সলিড ফিগার, একটা সলিড ফিগার আর একটা সলিড ফিগার কাট করাতে যে কার্ভ অফ ইন্টারসেকশন হচ্ছে, ওই কার্ভ অফ ইন্টারসেকশন রিপ্রেজেন্ট করছে দুইটা ইকুয়েশন দিয়ে। তাহলে এখন দুইটা ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা একটা সার্কেল বুঝবো। সার্কেল যদিও টু ডাইমেনশনাল, সার্কেল বুঝবো আমরা দুইটা, একটা স্ফিয়ার এবং প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে একটা সার্কেল বুঝবো। তাহলে এখন এই সার্কেল দেখো, এই যে একটা সার্কেল একটা প্লেনে কি করলো, একটা স্ফিয়ার কাট করছে, একটা সার্কেল হয়ে গেছে। এখন এই সার্কেলটার রেডিয়াস কি, সার্কেলের সেন্টারটা কোথায়, রেডিয়াসটা কত, এটা বের করতে পারি কিভাবে? এই স্ফিয়ারটা দেওয়া থাকলে স্ফিয়ারের সেন্টার আমার জানা আছে না, স্ফিয়ারের তো সেন্টার জানা আছে, রেডিয়াস জানা আছে। তো রেডিয়াস তো আমরা পেলাম, r ইজ দ্য রেডিয়াস, আর সেন্টারের কোঅর্ডিনেটস আমার জানা আছে স্ফিয়ারের। তো প্লেনের ইকুয়েশন জানা আছে যে প্লেনটা, তাহলে সি থেকে প্লেনের উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, it is a small p ধরলে p is the perpendicular distance from center to the plane। তাহলে এখানে স্মল p আর r যদি জানা থাকে, তাহলে l অবশ্যই জানতে পারি পিথাগোরাসের সূত্র থেকে, যে al equal to root over of r square minus p square. L is the root over of L by LA is the root over of r square minus p square. So this is the radius of the circle formed by the plane and the sphere. Sphere plane দ্বারা formed যে সার্কেল আছে তার রেডিয়াসটা হচ্ছে এটা, আর সেন্টারটা হবে ফিট অফ দ্য পারপেন্ডিকুলার, ওইটা বাইর করা যাবে। আচ্ছা, এখন দেখো আমরা ইন্টারমিডিয়েট পড়ছি যে দুটো স্ট্রেট লাইন যদি ইকুয়েশন দেওয়া থাকে, দুইটা স্ট্রেট লাইন পয়েন্ট অফ ইন্টারসেকশন দেওয়া যায়, এরকম যে কোনো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন কত, একটা স্ট্রেট লাইনের রাইট হ্যান্ড সাইড প্লাস কে ইনটু আরেকটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 লিখছি। তো সিমিলারলি এখানে দেখো, এখানে একটা স্ফিয়ার আছে s, একটা প্লেন আছে u ইকুয়াল টু 0, s ইকুয়াল টু 0, u ইকুয়াল টু 0, এটা একটা স্ফিয়ার, এটা হচ্ছে একটা প্লেন। স্ফিয়ার আর প্লেনে মিলে তো সার্কেল হয় আমরা জানি, প্লেন আর স্ফিয়ার ইন্টারসেকশন একটা সার্কেল। তাহলে যে এই তাদের দ্বারা সৃষ্ট যে সার্কেলটা আছে, এই সার্কেল দিয়ে পাস করে যে কোনো স্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে s plus k into u equal to 0. তাহলে s plus k equal to 0, this is the equation of any sphere. This is the equation of any sphere passing through this circle. এই দুটো দিয়ে সার্কেল আছে, এই সার্কেল। মনে করো এই সার্কেল স্ফিয়ারটা আর এই প্লেনটা, এই দুইটা মিললে একটা সার্কেল হলো, এই সার্কেলটা মনে করো একটা রিং একটা হইলো রিং। তো রিং দিয়ে তো অনেক স্ফিয়ার ঢুকতে পারে, তাই না? একটা রিং দিয়ে অনেক স্ফিয়ার যেতে পারে, বিভিন্ন সাইজের। স্ফিয়ারের সাইজ যদি ছোট হয় তাহলে রিং এর ভিতর সামান্য একটু ঢুকবে, আর একটু বড় হলে আর একটু বেশি ঢুকবে। তাহলে বিভিন্ন সাইজের স্ফিয়ার কিন্তু একটা রিং দিয়ে যেতে পারে।
রিং মানে সার্কেল মনে করো, সার্কেলটাকে রিং মনে করো। হ্যাঁ, তাহলে রিংটা হচ্ছে কি, রিংটা হচ্ছে এস, এস এবং ইউ দিয়ে একটা রিং তৈরি হলো, এস এবং ইউ দিয়ে একটা সার্কেল তৈরি রিং হলো। এই রিং দিয়ে যাচ্ছে যে কোনো একটা স্পেয়ার ইকুয়েশন হচ্ছে এস প্লাস কে ইকুয়াল টু 0। This is the equation of any sphere. This is the equation of any sphere passing through the circle represented by these two equations. হ্যাঁ, এটা তাহলে represent the sphere and point. তাহলে এখন একটা প্রবলেম, এটা দেখো, একটু দেখো প্রবলেমটা সহজ, একেবারে সার্কেল ইকুয়েশন মতো। এখানে বলছে যে চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট দিয়ে যায় এরকম সার্কেলের স্ফিয়ার ইকুয়েশন বের করো। তাহলে ধরে নিলাম স্ফিয়ার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস ওয়াই কিউ এক্স প্লাস ভি ওয়াই প্লাস ডব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এখন যেহেতু এটা এ বিন্দু দিয়ে যায়, 0 0 0 বিন্দু দিয়ে যায়, তাহলে 0 0 সব 0 0 বসাই দিলে ডি ইকুয়াল টু 0 পাওয়া যাবে। আবার 0 1 -1 বসাই দিলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু -1 বসাই দিলে পাবো এই রিলেশনটা। x equal to -1, y equal to 2, z equal to 0 বসে দিলে পাবো এই রিলেশনটা। x equal to 1, y equal to 2, z equal to 3 বসে দিলে পাবো এই রিলেশনটা। এখন এই সবগুলো রিলেশন সলভ করলে এখানে মাল্টিপ্লাইং 2/3, 3 এখানে একটা ভুল আছে, 2/3, 3 মানে ফিগার 3 মানে 1 2 3, বুঝছো, এটা ভুল লিখছে। মাল্টিপ্লাইং 2/3, 3 এটা 2 এর 2 কে 2 এই যে 2 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করে এটার সাথে যোগ করলাম, তাহলে ডব্লিউ চলে যাবে। তারপরে এখানে এই রিলেশন করা যাবে, এখানে 3 হবে, নাম্বার 3 নট রোমান 3, নাম্বার 3। তারপর এটা সলভ করলে সবগুলো সলভ করে ইউর মান, ভি এর মান, ডব্লিউ এর মান পাওয়া গেল। তাহলে এখন এই ইকুয়েশনে ইউ, ভি, ডব্লিউ এবং ডি এর মান বসাই দিলাম, তাহলে আমরা রিকোয়ার্ড ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 15/7x minus 25/7y minus 11/7z equal to 0। দেখো এখানে খেয়াল করো, এই যে এটা কি, এটা একটা স্ফিয়ার ইকুয়েশন, এখানে কনস্ট্যান্ট নাই। কনস্ট্যান্ট না থাকার কারণ হচ্ছে যেটা অরিজিন দিয়ে পাস করে। যে কোনো একটা সলিড ফিগার যদি অরিজিন দিয়ে পাস করে তাহলে ওই সলিড ফিগার ইকুয়েশন কনস্ট্যান্ট থাকবে না, অরিজিন দিয়ে পাস করে, যে বলছিল যে অরিজিন দিয়ে পাস করে, যার জন্য কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্ট থাকবে না, কনস্ট্যান্ট টার্ম থাকবে না। তাহলে আমরা পাইলাম this is the required equation of the sphere which passes those 3 points. এখন the center of the sphere পাবো এটা 15/17 into half, তাহলে 15/14, 25/14, 11/14 is the center এবং রেডিয়াস হবে। এখানে ভুল হচ্ছে, এখানে ছবি, এখানে বইতে ভুল আছে, আমি পরে পাইছি, এখানে একটা স্কোয়ার রুট হবে, এটা পুরোটা স্কোয়ার রুট। হ্যাঁ, এটা পুরো স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট অফ দিস, এটুকু স্কোয়ার রুট, and this equal to root over 971 divided by 14। আবার স্কোয়ার রুটটা এটুকু আর থাকবে না, হ্যাঁ, এটুকু থাকবে না, root over 971 divided by 14। তাহলে এটা একটু সংশোধন করে নিও আর কি, পড়ার সময় বুঝতে পারবা। তাহলে একটা স্ফিয়ারের ইকুয়েশন বের করলাম, তারপর স্ফিয়ারের সেন্টার আর রেডিয়াসটা আমরা পাইলাম। তারপরে দেখো সেকেন্ড আরেকটা প্রবলেমটার দুইটা পার্ট আছে, এ বি।
এ পার্টটা কি লিখছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হুইচ হ্যাজ x1 y z1 and x2 y2 z2 as the extremities of a diameter. অর্থাৎ একটা স্ফিয়ারের একটা ডায়ামিটারের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এক্সট্রিম পয়েন্ট বা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে x1 y1 z1 x2 y2 z2, তাহলে তার ইকুয়েশনটা কি হবে? সেকেন্ড, deduce the equation of the sphere described on the line joining the points এত and এত as diameter. ওই আগের ইকুয়েশনটা ইউজ করে যে এত এত প্রান্ত বিন্দু বিশিষ্ট ডায়ামিটার প্রান্ত বিশিষ্ট ডায়ামিটারের প্রান্ত বিন্দু হচ্ছে এটা এবং এটা বিশিষ্ট ওই স্ফিয়ারটার ইকুয়েশন বের করো। তো বের করার পরে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইন হুইচ দ্য স্ফিয়ার ইজ ইন্টারসেক্টেড বাই দ্য প্লেন 2x plus y minus z equal to 3. এখানে একটু খেয়াল করো যে পার্ট প্রবলেমটা দুটো পার্ট আছে। প্রথম কি করলো, যে ডায়ামিটার প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, ডায়ামিটার প্রান্তবিন্দু ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তো ওইখান থেকে আমরা স্ফিয়ার ইকুয়েশনটা বের করব। তাহলে দেখো এই ছবিতে দেখো এখানে এ এবং বি, these are the two extremities of the diameter AB. AB একটা ডায়ামিটারের এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। এখন আমরা কি করে এই স্ফিয়ারের উপর যে কোনো একটা পয়েন্ট আমরা কারেন্ট পয়েন্ট নিলাম p x y z। তাহলে এখানে দেখো এই যে এটা যেহেতু ডায়ামিটার, তাহলে পি এ বি কোণ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, সুতরাং এটা একটা 90 ডিগ্রি, এটা অলওয়েজ 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে 90 ডিগ্রি হওয়াতে PA is perpendicular to PB। তাহলে P এর ইকুয়েশন, P এর স্লোপ কত, স্লোপ না, P এর ডিরেকশন রেশিও কত? P এর ডিরেকশন রেশিও হচ্ছে x minus x1 y minus y1 z minus z1। সিমিলারলি PB ডিরেকশন রেশিও কত? x minus x2 y minus y2 z minus z2। তাহলে P এর ডিরেকশন রেশিও, PB এর ডিরেকশন রেশিও আমার জানা আছে, কোঅর্ডিনেটস জানা থাকলে আমরা ডিরেকশন রেশিও পাই যাই। তাহলে x minus x1 y minus y1 z minus z1, x minus x2 y minus y2 z minus z2, these are the direction ratio of two perpendicular lines, these and this. এখন পারপেন্ডিকুলার কন্ডিশনে তো আমরা জানি কত, দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তার ডিরেকশন রেশিও গুলি একটা ফর্মুলা মেনে চলে। ফর্মুলা হচ্ছে a1 a2 plus b1 b2 plus c1 c2 equal to 0। তাহলে ওইখান থেকে আমরা লিখতে পারি যে a1 a2 plus b1 b2 plus c1 c2 equal to 0. So here you see this is যেহেতু x y z কারেন্ট কোঅর্ডিনেটস, তাহলে এটাই হলো রিকোয়ার্ড স্ফিয়ারের ইকুয়েশনটা। এখানে দেখো x স্কয়ার টার্ম আছে, x এর টার্ম আছে, এখানে y স্কয়ার টার্ম আছে, y এর টার্ম আছে, এখানে z স্কয়ার টার্ম আছে, z এর টার্ম আছে, আর কনস্ট্যান্ট আছে। তাহলে x স্কয়ার টার্ম, y স্কয়ার টার্ম, z স্কয়ার টার্ম, x এর টার্ম, y এর টার্ম, z এর টার্ম, কনস্ট্যান্ট টার্ম আছে। সুতরাং দিস ইজ দ্য রিকোয়ার্ড স্ফিয়ার। তাহলে একটা স্ফিয়ারের ডায়ামিটারের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ওই স্ফিয়ারটার ইকুয়েশন আমরা বের করতে পারি এইভাবে, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 plus z minus z1 into z minus z2 equal to 0. This is the sphere. তাহলে b দেখো, deduce the equation of the sphere described on the line joining points এত and এত as diameter. তাহলে একটা লাইনের এক্সট্রিম পয়েন্ট আছে কত, 2 minus 1 4 minus 2 2 minus 2 ডায়ামিটার প্রান্তবিন্দু দুটো আছে। এ থাকলে তাহলে এটা স্ফিয়ারটার ইকুয়েশনটা কি হবে তারা বের করো। তাহলে আমরা এই ফর্মুলার মধ্যে বসাই দিব। ফর্মুলার মধ্যে এই যে x1 y1 z1 x2 y2 z2 ফর্মুলাতে বসাই দিও। The equation of the required sphere is x minus 2 into x plus 2 y plus 2 equal. তাহলে এইটা পাবো। This is the equation of the sphere of which a diameter has extreme points this and this. This is the sphere of which a diameter has extreme point this and this. The diameter extreme point এটা দেওয়া থাকলে the sphere টা পাবো। তাহলে এখান থেকে স্ফিয়ারের সেন্টার পেয়ে যাচ্ছি। স্ফিয়ারের সেন্টারটা কত, এখানে x নাই যেহেতু 0 আর মাইনাস y আছে, তাহলে প্লাস হাফ
এখানে -2 আছে 1 হ্যাঁ তাহলে this is the center of the sphere রেডিয়াসটা পাওয়া যাবে কত √(v² + v²) এখানে একটা প্লাস হবে বুঝছো 0 প্লাস হবে মূল বইতে অনেক ভুল আছে 0 প্লাস ½ স্কয়ার প্লাস 1 স্কয়ার 0 প্লাস ½ স্কয়ার প্লাস 1 স্কয়ার -14 that is +14 হ্যাঁ 0 প্লাস ½ স্কয়ার প্লাস 1 স্কয়ার -14 that is +14 এটার মান হবে so this is the radius this is the radius the radius পাওয়া গেল সেন্টার পাওয়া গেল রেডিয়াস পাওয়া গেল সেন্টার পাওয়া গেল তাহলে স্ফিয়ারটা পাওয়া গেল রেডিয়াস পাওয়া গেল সেন্টার পাওয়া গেল স্ফিয়ার পাওয়া গেল স্ফিয়ার থেকে রেডিয়াস সেন্টার পাইলাম রেডিয়াস পাইলাম এখন আরেকটা দিছে আরেকটা পার্ট আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল in which the sphere is intersected by the plane 2x plus y minus z equal to 3 এখন তুমি নতুন স্ফিয়ারটা পাইলা স্ফিয়ারটা বলছে স্ফিয়ারটাকে এই প্লেনটা 2x plus y minus z equal to 3 এই প্লেনটা যদি ইন্টারসেক্ট করে 2x plus y minus z equal to 3 প্লেনটা যদি স্ফিয়ারটাকে ইন্টারসেক্ট করে তাহলে ইন্টারসেক্ট অবশ্যই একটা সার্কেল পাওয়া যাবে তাই না ইন্টারসেক্ট একটা প্লেন যদি একটা স্ফিয়ারকে ইন্টারসেক্ট করে অবশ্যই একটা সার্কেল পাওয়া যাবে তো এই সার্কেল এরিয়া চাচ্ছে find the area of the circle in which the sphere is intersected by the plane 2x plus y minus z equal to 0 তাহলে স্ফিয়ারটা পেয়ে গেলাম স্ফিয়ারটা পাইলাম প্লেনটা হলো এটা এই প্লেনটা তাহলে এখানে ছবিটা দেখো হ্যাঁ এটা দেখো এই ছবিটা দেখো তাহলে স্ফিয়ারটা আমি পেলাম স্ফিয়ারটা হচ্ছে প্লেনটা হলো এটা প্লেনটা হচ্ছে কত প্লেনটা হচ্ছে 2x plus y minus z minus 2x plus y minus z minus 3 equal to 0 এই প্লেনটা মনে করো p প্রাইম প্লেনটা হ্যাঁ এই প্লেনটা কি করে সার্কেলটাকে স্ফিয়ারটাকে কাট করতেছে কাট করার ফলে এই যে ডটেড যে লাইনটা আছে ডটেড লাইনটা এই সার্কেলটা পাওয়া গেল ডটেড লাইনটা এই সার্কেলটা পাওয়া গেল সার্কেলটার এরিয়া আমি চাচ্ছি কত এরিয়া আমি চাচ্ছি তাহলে স্ফিয়ারের রেডিয়াস তোমার জানা আছে আর স্ফিয়ার থেকে স্ফিয়ারের সেন্টার জানা আছে আর জানা আছে স্ফিয়ার সেন্টার জানা আছে তাহলে এখন যদি স্মল পি অথবা পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম সি টু দ্য প্লেন সি থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স যদি জানতে পারি তাহলে পিথাগোরাস সূত্র থেকে আমরা এলপি এই ডিসটেন্সটা আমরা পেয়ে যেতে পারি ডিসটেন্সটা পেয়ে যেতে পারি হ্যাঁ তাহলে এটাই আমাদের রেডিয়াসটা এটা হচ্ছে আমাদের রেডিয়াসটা তাহলে আর জানি এই পারপেন্ডিকুলার ডিসটেন্স তো পারপেন্ডিকুলার ডিসটেন্স প্লেন দুজন আছে প্লেনটা কত 2x plus y minus z minus 3 equal to 0 তাহলে সি থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স the small p is the perpendicular distance cl from c on the plane to plane তাহলে এটার পারপেন্ডিকুলার ডিসটেন্সের সূত্র আমাদের জানা আছে x1 plus by1 plus cz1 minus d divided by root over of s square plus b square plus c square x1 plus by1 plus cz1 minus d divided by root over of s square plus b square plus c square তাহলে এটার মানটা এটা কিন্তু নেগেটিভ -7/2 root over 6 হওয়ার কথা ছিল কিন্তু এখন যেহেতু ম্যাগনিটিউড যার জন্য প্লাসই লিখছি আর কি তাহলে p স্মল p পেল 7/2 root over 6 therefore if a is the radius of the circle p prime a তাহলে s square equal to r square minus p square this r square equal to r square minus a small p square small p small p square তো এখান থেকে এটা পাওয়া গেল so s square equal to this so area of the circle pi r square pi s square so area of the circle is p prime of the circle p prime equal to pi s square means 317/24 pi so এখানে সার্কেলটার রেডিয়াসটা আমরা পেয়ে গেল সার্কেল রেডিয়াস পেয়ে গেল সার্কেল রেডিয়াস সার্কেল এরিয়াটা পেয়ে গেল এরিয়া পেয়ে গেল তাহলে আমরা এখন মেইনলি বলতে পারলাম যে এটুকু পর্যন্ত আমি যা ডিসকাস করলাম প্রথম বললাম যে স্ফিয়ার কি স্ফিয়ার আর কিছুই না স্ফিয়ার হচ্ছে একটা
solid figure. It is the locus of a point such that the point is at a constant distance from a fixed point, and the point is on the space, not on the plane, on the space. On the space a infinite number of point থাকতে পারে, ওই infinite number point গুলি সবগুলি পয়েন্ট একটা ফিক্সড পয়েন্ট থেকে কনস্ট্যান্ট ডিসটেন্স আছে। তাহলে ওই যে ইনফাইনাইট নাম্বার পয়েন্ট, ওই পয়েন্টগুলির যে লোকাসটা আছে, লোকাসটাকে সারফেস ফর্ম করে, সারফেস, ওই সারফেসটা হচ্ছে আমাদের স্ফিয়ারটা। The sphere equation second degree equation in x y z, এখানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কোএফিশিয়েন্ট সেম থাকবে, আর x y টার্ম y z টার্ম z x টার্ম থাকতে পারবে না, আর x y z এর টার্ম থাকতেও পারে, নাও থাকতে পারে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা হলো স্ফিয়ার ইকুয়েশন। আবার বলছি যে একটা স্ফিয়ার কে একটা প্লেনে যদি কাট করে তাহলে একটা সার্কেল পাওয়া যাচ্ছে, যার জন্য একটা স্ফিয়ার ইকুয়েশন এবং একটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা বলবো যে এটা একটা সার্কেলকে বোঝাচ্ছে। একটা স্ফিয়ার ইকুয়েশন একটা প্লেনের ইকুয়েশন পাশাপাশি লিখলে আমরা সার্কেলকে বুঝবো। সার্কেল দ্য কার্ভ অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেন এন্ড দ্য স্ফিয়ার। তাহলে এইটুকু বললাম। তাহলে এখন লাস্টলি দেখলাম যে কার্ভ অফ ইন্টারসেকশন যে সার্কেলটা আছে, সার্কেলের সেন্টার কিভাবে, সেন্টার বের করে নাই, রেডিয়াস বের করছি, রেডিয়াসের ভিত্তি করে কার্ভ অফ ইন্টারসেকশন সার্কেলটা যেটা আছে ওই সার্কেলের এরিয়া বের করলাম। তারপরে আমার ইম্পর্টেন্ট একটা বিষয় দেখলাম যে একটা স্ফিয়ারের স্ফিয়ারের যে কোনো একটা ডায়ামিটারের যদি এক্সট্রিম পয়েন্টগুলো কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে তার ওই দুইটা পয়েন্ট থেকে আমরা স্ফিয়ার ইকুয়েশনটা আমরা লিখতে পারি, স্ফিয়ার ইকুয়েশনটা পেয়ে যাই। তাহলে এটুকু আমি আলোচনা করলাম। এখন তোমাদের এটুকুর মধ্যে তোমাদের কোনো বুঝার আছে, কোনো অসুবিধা হয়েছে, তুমি বুঝতে পারছো? হ্যালো, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা অগ্রসর হতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা বাদ দেই। এখানে একটা প্রবলেম দেখো, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এসব প্রবলেম আমরা পাবো বিভিন্ন সময়, একটু মনোযোগ দিয়ে দেখো। A plane passes through a fixed point ABC and cuts the axis. Cut the axis in ABC. A plane passes through a fixed point small ABC and cuts the axis in ABC, so that the locus of the center of the sphere OABC is A by x plus B by y plus C by z equal to 2. হ্যাঁ, তাহলে কি বললো যে একটা প্লেন বলতেছে, একটা প্লেন কি করতেছে, এবিসি পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এটা কি করলো এক্স ওয়াই জেড এক্সিস কে এ বি সি বিন্দুতে কাট করতেছে। তো এখন বলতেছে এই যদি অবস্থা হয় তাহলে ও তো অরিজিন আর এ বি সি তিনটা বিন্দু আছে, ও এ বি সি দিয়া ও এ বি সি যে একটা স্ফিয়ার যদি কনসিডার করি, ওই স্ফিয়ারটার সেন্টারটা এই লাইনের উপর থাকবে, এই কার্ভের উপর থাকবে বা এই সলিড ফিগারের উপর থাকবে। অর্থাৎ স্ফিয়ারটার সেন্টারটা লোকাস হবে a by x plus b by y plus c by z equal to 2. OABC এর সেন্টারটার লোকাস হবে a by x plus b by y plus c by z equal to 2. আচ্ছা, এই ডিসকাস করে আগে দেখো আরেকটু, এখন ডিসকাস করার আগে আবার বলি আমি তোমাদেরকে। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এই যে আমরা এবিসি একটা প্লেন দেখতে পাচ্ছি, এই প্লেনটা মনে করো যে একটা বিন্দু স্মল এ স্মল বি স্মল সি দিয়ে যাচ্ছে। তো স্মল এ স্মল বি স্মল সি কিন্তু স্পেসের উপর একটা বিন্দু, তাই না? স্পেসের উপর বিন্দু।
তাহলে এই বিন্দু দিয়া কি একটা প্লেন যাবে? কোন একটা বিন্দু দিয়ে কতটা প্লেন যায়? একটা বিন্দু দিয়ে কয়টা প্লেন যেতে পারে? ইনফিনিটি। ইনফিনিট। দুইটা পয়েন্ট দিয়ে কয়টা যেতে পারে? ইনফিনিটি। হ্যাঁ, তাহলে তিনটা যদি হয় তাহলে বলবে ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা পয়েন্ট যে এবিসি একটা পয়েন্ট আছে, এবিসি পয়েন্ট দিয়ে অনেক প্লেন যেতে পারে, অনেক প্লেন যেতে পারে। তাহলে আমি একটা মাত্র প্লেন আমরা দেখলাম, এই যে আমার চোখের সামনে, আমাদের ছবির সামনে যেটা আছে, মনে করে একটা এবিসি একটা বিন্দু আছে, এবিসি বিন্দু, এই প্লেনটা এবিসি, এবিসি স্মল এবিসি একটা বিন্দু আছে, এখান দিয়ে এবিসি প্লেনটা পাইলাম। হ্যাঁ, প্লেনটা পাইলাম। তাহলে এবিসি প্লেনটা পাইলাম। তাহলে এখন এখন এই যে এই স্ট্রাকচারটা, এবিসি স্ট্রাকচারটা পাইলাম আর কি। তাহলে এখন দেখো, let let equation of the sphere OABC through origin is x square plus y square plus z square twice ux plus twice vy plus twice wz equal to 0. হ্যাঁ, তাহলে এটা যেহেতু অরিজিন দিয়ে যাচ্ছে, অরিজিন দিলে কনস্ট্যান্ট থাকবে না। তাহলে আমরা ধরে নিলাম যে ওএবিসি যে সার্কেলটা আছে, ওএবিসি যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারটার ইকুয়েশন হচ্ছে, ওএবিসি যে স্ফিয়ারটা আছে তার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার twice ux plus twice vy plus twice wz equal to 0. এখন কনস্ট্যান্ট দিলাম না কেন? যেহেতু অরিজিন দিয়ে যাচ্ছে, অরিজিন থাকলে কনস্ট্যান্ট আর লিখতে হয় না। হ্যাঁ, এখন x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ কি? x অক্ষ আমরা জানি কোন একটা লাইনকে রিপ্রেজেন্ট করতে দুইটা প্লেন দিতে হয়। তাহলে x অক্ষের সমীকরণ হচ্ছে y equal to 0 z equal to 0. y equal to 0 z equal to 0 দুইটা প্লেন আছে, প্লেনের ইন্টারসেক্টিং লাইনটা হচ্ছে x অক্ষটা। হ্যাঁ, y equal to 0 z equal to 0 এর ইন্টারসেক্টিং লাইনটা হচ্ছে x অক্ষটা। তাহলে এখানে y equal to 0 x equal to 0 বসাই দাও, বসাই দিলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস twice ux equal to 0 x equal to minus twice u. তাহলে x equal to minus twice u, তাহলে এর কোঅর্ডিনেটস এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে minus twice u 0 0। হ্যাঁ, কারণ এই স্ফিয়ারটা x অক্ষকে এই বিন্দুতে কাট করতেছে, এই বিন্দুতে কাট করতেছে। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে minus twice u 0 0 0 0। কারণ x অক্ষের ইকুয়েশন y equal to 0 z equal to 0 বসাই আমরা দেখলাম x এর মান একটা পাচ্ছি 0, x এর মান একটা পাচ্ছি 0, আরেকটা পাচ্ছি কত? minus twice u। তো 0 এর কই আছে? 0 হচ্ছে এইটা, এই পয়েন্টটা। এটাই কিন্তু স্ফিয়ারের উপর একটা বিন্দু, স্ফিয়ারের মাঝে না, কিন্তু এই ও বিন্দুটা কিন্তু স্ফিয়ারের উপর একটা বিন্দু। তাহলে এই বিন্দুর জন্য x equal to 0, এই বিন্দুর জন্য x equal to minus twice u। হ্যাঁ, তাহলে x এর দুইটা মান পাওয়া যাবে। এই লাইনটা x অক্ষটা স্ফিয়ারটাকে দুটো বিন্দুতে কাট করতেছে, x অক্ষটা এই স্ফিয়ারটাকে দুটো বিন্দুতে কাট করতেছে, একটা হচ্ছে x equal to 0 বিন্দুতে, আর একটা x equal to minus twice u বিন্দুতে কাট করতেছে। তাহলে a equal to minus twice u দিলাম, a equal to minus twice u 0 0 দিছি, এর কোঅর্ডিনেটস minus twice u 0 0। হ্যাঁ, o equal to minus twice u, o equal to minus twice u, তাহলে এর কোঅর্ডিনেটস হলো minus twice u 0 0। সিমিলারলি b এর কোঅর্ডিনেটস পাবো 0 minus twice v 0, c এর কোঅর্ডিনেটস পাবো 0 0 minus twice w। তাহলে a b c এই তিনটার কোঅর্ডিনেটস আমি যদি পেয়ে থাকি, এটা কোঅর্ডিনেটস, এটা কোঅর্ডিনেটস, এটা কোঅর্ডিনেটস, এই কোঅর্ডিনেটস থেকে বুঝতে পারতেছি এটার ডিসটেন্সটা কত, এটার ডিসটেন্সটা কত, এটার ডিসটেন্সটা কত। এই ডিসটেন্সটা হচ্ছে minus twice u, এটা হচ্ছে minus twice v, এটা হচ্ছে minus twice w। তাহলে নাও ইকুয়েশন অফ দ্য প্লেন ABC কত? ইকুয়েশন অফ প্লেন ABC equal to x by a plus y by b plus z by c equal to 1, যেটা নাকি আমরা ইন্টারসেপ্ট ফর্মে ইকুয়েশন বলি আর কি, প্লেনের ইকুয়েশন। একটা প্লেন যদি x অক্ষ, y অক্ষ, z অক্ষ থেকে a b c পরিমাণ অংশ কাটে, তাহলে আমরা বলি কত? x by a plus y by b plus z by c equal to 1। ওইটাই বললাম আর কি, এখান থেকে twice u minus twice u minus twice b minus twice w পরিমাণ কাটছিল, যার জন্য এটা হইছে। তাহলে এখান থেকে এটা লিখলাম আমরা। এখন এই প্লেনটা, যেহেতু এই প্লেনটা এবিসি একটা বিন্দু, কনস্ট্যান্ট বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে x এর মান a, y এর মান b, z এর মান c বসে দিলাম, বসে দিলে তো abc uv w এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, abc uv w এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, যেহেতু এটা এই প্লেনটা abc বিন্দু দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, গেল। এখন এখন এখন
এখন এই যে এই যে স্ফিয়ারটা আছে, ও এ বি সি স্ফিয়ারটা আছে, ও এ বি সি স্ফিয়ারটার সেন্টার মনে করি x1 y1 z1, x1 y1 z1 is the center of OABC. OABC স্ফিয়ারটার সেন্টার হচ্ছে x1 y1 z1। তাহলে x1 টা কত, এখান থেকে দেখো x1 টা কত হবে, সেন্টার কোঅর্ডিনেটস x1 হচ্ছে -u -v -w, তাই না, -u -v -w, তাহলে -u -v -w, তাহলে x1 equal to -u, x2 y1 equal to -b, z1 equal to -w। ওইখান থেকে আমি পাচ্ছি যে ওইটার সেন্টার, এটার সেন্টার ধরে নিলাম x1 y1 z1 is the center of the sphere, তাহলে x1 equal to y equal to z1 equal to, তাহলে from 2 এখান থেকে আমরা এই যে u এর পরিবর্তে -u1 এর পরিবর্তে x1 -u এর পরিবর্তে x1, -v এর পরিবর্তে y1, -w এর পরিবর্তে z1 লিখলাম, তাহলে a by x1 b by y1 c by z1 equal to 2, এটা পাওয়া গেল। তাহলে a by x1 b by y1 c by z1 equal to 2 পাওয়া গেল। এখানে এটা মানটা বসিয়ে দিচ্ছি, x1 y1 z1 বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন কথা হলো এই যে x1 y1 z1 এটা কার কোঅর্ডিনেটস, এটা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেটস, কার সেন্টার, স্ফিয়ারটার সেন্টার, এই স্ফিয়ারটার সেন্টার, এই স্ফিয়ারটার সেন্টার। এখন এই স্ফিয়ারটা কি ফিক্সড স্ফিয়ার বলতে, এই স্ফিয়ারটা কি ইউনিক স্ফিয়ার? আচ্ছা শুনো, আমি হ্যাঁ আমি প্রশ্ন করতেছি যে এই স্ফিয়ারটা যেটা আছে ও এবিসি, এটা কি ইউনিক স্ফিয়ার, একটা মাত্র স্ফিয়ার না ভেরিয়েবল স্ফিয়ার? হ্যাঁ ভেরিয়েবল। তার কারণ কি? তার কারণ বলছে যে এবিসি একটা বিন্দু আছে স্পেসের উপর, এবিসি বিন্দু দিয়ে এই প্লেনটা যাচ্ছে, তো এবিসি বিন্দু ইনফিনিট নাম্বার অফ প্লেন যেতে পারে, এবিসি তে ইনফিনিট প্লেন গেলে তাহলে এখানে এবিসি আমি দিলাম এই স্ট্রাকচারের জন্য, এটা তো আবার এখানে আসতে পারে, হ্যাঁ এ এখানে আসতে পারে, বিটা এখানে আসতে পারে, সিটা এখানে যেতে পারে, আবার এটা এখানে আসতে পারে, বিটা এখানে যেতে পারে, সিটা এখানে যেতে পারে। তাহলে এই যে ফিক্সড একটা বিন্দু দিয়ে তো ইনফিনিট নাম্বার প্লেন যেতে পারে, তো ইনফিনিট নাম্বার প্লেন গেলে ইনফিনিট নাম্বার অফ এবিসি পাবো, ইনফিনিট নাম্বার অফ ইন্টারসেক্টেড পয়েন্ট পাবো উইথ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তো ইনফিনিট নাম্বার অফ এবিসি যদি পাই তাহলে ইনফিনিট নাম্বার অফ আমি স্ফিয়ার পাবো ও এবিসি ইনফিনিট নাম্বার ও এবিসি পাবো। তাহলে একটা ওবিসির যে একটা মাত্র ধরলাম, একটা ওবিসির প্রথম ওবিসির সেন্টারটা ধরলাম x1 y1 z1, তাহলে এই যে তখন আমি বলবো xy 1 z1 একটা মাত্র, তাহলে x1 y1 z1 এর লোকাস বা এটা সঞ্চারপথটা কি? সঞ্চারপথটা হচ্ছে x1 y1 z1 কে আমরা xy z তে রিপ্লেস করে দিব। So this is the locus of the center of the sphere. Locus of the center of the sphere. This is the locus of the center of the sphere. Which sphere is formed by the plane which passes through a fixed point. এবং plane is the variable plane. Plane variable plane হওয়াতে ABC variable হওয়াতে 0 ABC ও ABC variable sphere পাওয়া যাবে, অনেকগুলো স্ফিয়ার পাওয়া যাবে। তো সবগুলো স্ফিয়ার সেন্টার কি করবে? এই সারফেসের উপর অবস্থান করবে, অর্থাৎ লোকাস অফ দ্য সেন্টার ইজ দিস। তো সেন্টারটা কিন্তু ভেরিয়েবল সেন্টার, একটা মাত্র সেন্টার না, সেন্টার ভেরিয়েবল। কারণ প্লেন ভেরিয়েবল হলে স্ফিয়ারও ভেরিয়েবল, অনেক স্ফিয়ার পাওয়া যাবে, অনেক পয়েন্ট পাওয়া যাবে, অনেক সেন্টার পাওয়া যাবে। সবগুলো সেন্টার কি করবে? এটার উপর অবস্থান করবে, So the locus of the center of the sphere is this. আশা করি বুঝতে পারছো, কি বলো? তাহলে কোনো অসুবিধা আছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমি
আচ্ছা, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আর একটু পড়তে হবে তাই না? জি স্যার। আচ্ছা, হুম। তাহলে আমি নেক্সট আরেকটা প্রবলেম দেখাচ্ছি। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, বুঝতে হবে কনসেপ্টটা। এই বইয়ে কিন্তু এটা ছিল না, আমি সকালে নিজে নিজে আঁকছি আর কি, আইকে একটু জাস্ট তোমাদের বোঝার জন্য বইয়ের মধ্যে নিজে ছবিটা আঁকছি। এই যে আরেকটা প্রবলেম দেখো, এই যে a sphere of constant radius k, a sphere of constant radius k passes through the origin। আচ্ছা, অরিজিন দিয়ে পাস করতেছে, ভালো কথা, অরিজিন দিয়ে পাস করতেছে একটা কনস্ট্যান্ট রেডিয়াসের k রেডিয়াসের একটা স্ফিয়ার, and meets the axis in ABC, এবং x অক্ষ, y অক্ষ, z অক্ষকে ABC বিন্দুতে মিট করতেছে। Prove that the centroid of the triangle ABC lies on the sphere this, অর্থাৎ locus of the centroid is this, locus of the centroid of ABC is this, ABC is this। এখানেও এই আগের কথাই, যে একটা স্ফিয়ার কনস্ট্যান্ট কে রেডিয়াস বিশিষ্ট একটা স্ফিয়ার, মনে করো কে ইকুয়াল টু 3 রেডিয়াস বিশিষ্ট বা 3 রেডিয়াস বিশিষ্ট একটা স্ফিয়ার, ওই স্ফিয়ারটা কি পাসেস থ্রু দ্য অরিজিন। তো অরিজিন তো এখানে, অরিজিন স্পেসের উপর এই বিন্দুটা, তো অরিজিন দিয়ে পাস করতেছে এটা, তো অরিজিন দিয়ে পাস করতে তো হাজার হাজার কোটি কোটি স্ফিয়ার যেতে পারে, 3 রেডিয়াস বিশিষ্ট বা কে রেডিয়াস বিশিষ্ট যেতে পারে না। বিভিন্ন ডিরেকশনে, নিচের দিকে, উপরের দিকে, ডানে বামে, বিভিন্ন ভাবে যেতে পারে। শুধু খালি অরিজিনের টাচ করলে তো হলো, অরিজিন টাচ করলে তো হলো, আর বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন ভাবে এটা যেতে পারে। এটা শুধু কনস্ট্যান্ট রেডিয়াস থাকলেই হলো। কনস্ট্যান্ট রেডিয়াস হলে যে স্ফিয়ারটার সাইজটা ঠিক আছে, ওই সাইজটা কি করতে অরিজিন দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে এটা তো নির্দিষ্ট কোনো অবস্থান নাই, বিভিন্ন অবস্থানে বিভিন্ন ভাবে যেতে পারে, তার জন্য ভেরিয়েবল, এই স্ফিয়ারটা ভেরিয়েবল। তাহলে স্ফিয়ারটা বলছে যে এই স্ফিয়ারটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে এ বি সি বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি যে ট্রায়াঙ্গেলটা হলো, ওই ট্রায়াঙ্গেলটাও কিন্তু আবার ভেরিয়েবল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল না, বিভিন্ন স্পেয়ারের জন্য বিভিন্ন ট্রায়াঙ্গেল হবে। তাহলে বিভিন্ন ট্রায়াঙ্গেলের জন্য বিভিন্ন স্পেয়ারের বিভিন্ন ট্রায়াঙ্গেল হলে ওই বিভিন্ন ট্রায়াঙ্গেলের জন্য বিভিন্ন সেন্ট্রয়েডও পাওয়া যাবে। সেন্ট্রয়েডও পাওয়া, বিভিন্ন সেন্ট্রয়েড পাওয়া যাবে। তো ওই সেন্ট্রয়েড গুলির লোকাসটা বলতেছে এটা। So that the centroid, locus of the centroid is this, locus of the centroid is this। আমি শুধু একটা ফিগারে একটা স্ফিয়ার দেখাইলাম, একটা স্ফিয়ারের করসপন্ডিং একটা ট্রায়াঙ্গেল দেখাইলাম, কিন্তু আরেকটা স্ফিয়ারের জন্য আরেকটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে, হয়তো এটা এখানে চলে আসবে, বিটা এখানে চলে, সিটা এখানে চলে আসতে পারে, আরেকটা স্ফিয়ারের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। তো ভিন্ন ভিন্ন এবিসি, ভিন্ন ভিন্ন ট্রায়াঙ্গেলের জন্য ভিন্ন ভিন্ন সেন্ট্রিয়ড পাওয়া যাবে। তো বলতেছে ওই সব সেন্ট্রিয়ড গুলি এই সারফেসের উপর অবস্থান করতে, অর্থাৎ সেন্ট্রিয়ড গুলি lies, those centroid of the triangle ABC lies on the sphere this। স্ফিয়ার বলে কোনো কথা নাই, যে সারফেসের উপর অবস্থান করতেছে, এই সারফেসের উপর অবস্থান করতেছে। তোমরা বুঝতে পারতেছো কিনা দেখো, আবার পড়ো। A sphere of constant radius k passes through the origin, origin দিয়ে পাস করে, ভালো কথা, and meets the axis in ABC, ABC axis কে মিট করে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে এ বি সি তিনটা বিন্দুতে মিট করে। Prove that the centroid of the triangle ABC lies on the sphere atom। তাইলে এখন সময়, তোমার কি এরপরে ক্লাস আছে নাই তো? জি স্যার আছে স্যার। এরপর তো আছে 2টার সময়, তাই না? না স্যার, এই 12টা আছে, একটা আছে। 12টা আছে, আচ্ছা জি স্যার। তাইলে তো সময় প্রায় 50 হয়ে গেছে, অসুবিধা নাই। আমি আগে যে ডিসকাস করছি ওই একই অঙ্ক, একই প্রবলেম, তোমরা একটু পড়লে বুঝতে পারবা। যে এটা বিন্দু যাচ্ছে, এটা এখান থেকে রেডিয়াস, স্ফিয়ার রেডিয়াসটা হচ্ছে এটা, তারপরে স্কোয়ারিং করলে কে স্কোয়ার ইকুয়ালটা তো পাওয়া যাবে। তাহলে x1 y1 z1 সেন্ট্রয়েড তাহলে x1 ইকুয়াল কত, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটসটা হয় x1 plus x2 plus x3 divided by 3, y1 plus y2 y3 divided by 3, z1 plus z2 plus z3 divided by 3। অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্সের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে তার সেন্ট্রয়েডের স্থানাঙ্ক হচ্ছে x1 plus y1, x1 plus x2 plus x3 divided by 3, y1 plus y2 plus y3 divided by 3, z1 plus z2 plus z3 divided by 3। তাহলে এখান থেকে আমি
এটা পেয়ে গেল a ইকুয়াল টু 3x1, b ইকুয়াল টু 3y1, c ইকুয়াল টু 3z1 পেয়ে গেলাম। এখন তাহলে a এর মান, b এর মান, c এর মান এখানে বসেছে, a এর মান, b এর মান, c এর মান ইন টার্মস অফ x1, y1, z1 এর মাধ্যমে লিখে দিলাম। তাহলে x1, y1, z1 একটা রিলেশন পেয়ে গেলাম এখানে। তাহলে x1, y1, z1 is the centroid of the triangle, center of the triangle. তাহলে x1, z1, z1 centroid of the triangle, এই centroidটা কিন্তু ভেরিয়েবল centroid, ভেরিয়েবল ট্রায়াঙ্গেলের জন্য ভেরিয়েবল centroid পাওয়া যাবে। তো ভেরিয়েবল centroid পাওয়া গেলে তার লোকাসটা কি? তাহলে therefore the locus of the centroid x1, y1, z1 equal to 9 into x square plus 9 into y square plus 9 into z square equal to 4k square. এই 9 into x square plus 4k square. এইভাবে আমরা এই রিলেশনটা বের করলাম। তাহলে আজকে এটুকুই থাক, আমি পোস্ট করে দিয়ে দিব, আমি যেগুলি লিখছি যেগুলি পোস্ট করে দিব আজকে অতি সত্ত্বর, তোমরা এগুলি পড়বা, পড়লে আশা করি বুঝতে পারবা। এক্সাম্পল বেশি আছে, এক্সাম্পলগুলি দেখে দেখে তোমরা প্রিপারেশন নাও। আগামী দিনে আবার আমি স্ফিয়ারের উপর আর কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, তারপরে আমরা লাপ্লাস ট্রান্সফর্মে চলে যাবো, অন্য একটা টপিক, অন্য একটা সেকশন, আরেকটা পার্টে। সলিড জিওমেট্রি এবং লাপ্লাস ট্রান্সফর্ম দুইটা পার্ট আছে, এটা দুইটা পার্ট আমি পারবো, সেকেন্ড পার্টে চলে যাবো আর কি সলিড জিওমেট্রি শেষ করে। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার শর্ট ডিসটেন্সের থেকে আপনি যে ম্যাথ গুলা করাইছেন, যে যদি এরকম থাকে যে আনসিমেট্রিক ফর্মে অর্থাৎ দুইটা প্লেনের ইকুয়েশন দেওয়া থাকবে এবং সেখান থেকে আমরা একটা লাইনের ইকুয়েশন পাবো, তো স্যার যখন এরকম প্রশ্নে থাকবে যে দুইটা আনসিমেট্রিক ফর্ম দেওয়া আছে এবং দুইটা লাইন পাইতেছে, ওইখান থেকে শর্ট ডিসটেন্স বের করা, তো স্যার এখন অ্যানসার কি এরকম থাকা লাগবে যে আনসিমেট্রিক ফর্মে যেহেতু লাইনের ইকুয়েশন আছে, আমার শর্ট ডিসটেন্সের ইকুয়েশনটাও আনসিমেট্রিক ফর্মেই থাকা লাগবে, এরকম কি কোনো? না, আনসিমেট্রিক ফর্ম বলছো, নন সিমেট্রিক ফর্ম যেটা বলতেছো, নন সিমেট্রিক ফর্মে দুটো প্লেনের ইকুয়েশন পাশাপাশি দিয়ে রাখছে, তাই তো? জি স্যার। ওইটা থেকে তুমি সিমেট্রিক ফর্মে নিয়ে যাবা। হ্যাঁ, দুইটা লাইনের ইকুয়েশন পাবো তাহলে। হ্যাঁ, সিমেট্রিক ফর্মে যে x - x1 ডিভাইড বাই l ইকুয়াল টু y - y1 ডিভাইড বাই m ইকুয়াল টু z - z1 ডিভাইড বাই n, এই ফর্মে নিয়ে যাবা। তাহলে ওই ফর্ম থেকে তুমি করবা, অসুবিধা কি? আর তুমি তার মানে করতে পারো। মানে শর্ট ইকুয়েশনটা এমন না যে আনসিমেট্রিক ফর্মে আবার কনভার্ট করাই লাগবে, এরকম লাগবে না, তুমি সিমেট্রিকে লাইনটা দিতে পারো। আমরা সিমেট্রিকে হিসাব করে আমরা যখন খাতা কাটবো, তো সিমেট্রিকে কি হয় তাও আমরা বের করে রাখবো, আনসিমেট্রিকে কি হয়, নন সিমেট্রিক কি হয় তাও বের করে রাখবো। হ্যাঁ, অসুবিধা হবে না, তোমরা কারেক্ট আনসার করলে মার্কস পেয়ে যাবে, অসুবিধা হবে না। যে কোনো ভাবে করো, ডিসটেন্স তো যে কোনো ভাবে আসবে, একটাই আসবে, একই ডিসটেন্স আসবে। তারপর লাইনটা প্লেনের মাধ্যমে দাও অথবা সিমেট্রিক ফর্মে দাও, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমরা কারেক্ট হলে অবশ্যই মার্কস পেয়ে যাবে, অসুবিধা হবে না। জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।